নমস্কার বন্ধুরা, বেশ কয়েক মাস পরে আমরা আবারও প্রশ্নোত্তর পর্ব নিয়ে এসেছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বুঝতে পারবেন, ঠিক আমরা পে কমিশন যে সময় লাগু হয়েছিল, মানে ঠিক জানুয়ারি মাসের মাস নাগাদ আমরা বেশ কয়েকটি প্রশ্নোত্তর পর্ব করেছিলাম, মানে কোশ্চেন আনসার সেশন করেছিলাম। আপনারা প্রশ্ন করতেন এবং সেগুলোর আমরা আনসার দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু সেই সময় যে প্রশ্নগুলো আমরা পেয়েছি মূলত সেগুলো হচ্ছে পে ফিক্সেশন সংক্রান্ত বেশি প্রশ্ন বা ডিএ সংক্রান্ত বেশি প্রশ্ন। কিন্তু আজকের আমরা মানে গতকালকে আমরা যখন বললাম যে আপনাদের যা প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করুন, বা যদি আপনাদের কিছু অভিযোগ থাকে সেগুলো করুন, আমরা সেগুলোর বিশ্লেষণ করা বা আমরা যদি কিছু তথ্য থাকে তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে যে সমস্ত প্রশ্নগুলো আপনারা করেছেন বা আমাদের হাতে এসে পৌঁছেছে সেগুলো কিন্তু ম্যাক্সিমামই কমন প্রশ্ন, মানে ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীরা কিন্তু তাদের পেশাগত যে সমস্ত ডিমান্ড রয়েছে সেগুলো নিয়েই প্রশ্ন করেছেন। আর সেই সমস্ত বিষয়গুলো বা সেই সমস্ত উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করবো বা নেওয়ার চেষ্টা করবো। আজকের এই সমস্ত উত্তর নেওয়ার জন্য আমি তো বেশ কিছু প্রশ্ন উত্তর আমি ইন্ডিভিজুয়ালি দেওয়ার চেষ্টা করবো, এবং তার সাথে সাথে আজকে আমরা বিশেষজ্ঞ হিসাবে একজন শিক্ষক, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মন্ডল মহাশয়কে নিয়েছি। স্বপন বাবুকে বোধহয় আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ আমরা স্বপন বাবুকে বহুদিন ধরে আমরা স্বপন বাবুকে লড়াকু শিক্ষক নেতৃত্ব হিসেবে জানি। এছাড়াও আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, রীতিমতো একটা সময় স্বপন বাবুর আর্টিকেল বর্তমান যে সমস্ত লিডিং নিউজ পেপার গুলো রয়েছে সেই সমস্ত লিডিং নিউজ পেপার গুলোতে প্রকাশিত হতো। মানে এই শিক্ষা জগতের বা এই কর্মচারী মহলের যাবতীয় প্রশ্নের উত্তর আমরা বোধহয় খুব সহজে স্বপন বাবুর কাছ থেকে পেতে পারি। আর তাছাড়া আমরা সবাই জানি যে স্বপন বাবুর একটা আলাদা অ্যাক্সেস রয়েছে শিক্ষা দপ্তরে। তাই আপনারা যে সমস্ত প্রশ্ন করেছেন সেগুলোর আমিও কিছু বিশ্লেষণ করবো এবং তার সাথে সাথে স্বপন বাবুর কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। স্যার, আপনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি স্পেশালি আজকে এই বিষয়ে এগ্রি করেছেন আমাদের সাথে থাকার, এবং এই সমস্ত প্রশ্ন যারা করেছেন সেগুলো আপনাকে আমি একটু পরেই করব। আপনি সমস্ত উত্তর দিয়ে নিশ্চয়ই সবাইকে সহযোগিতা করবেন বা সবাই যা জানতে চাইছেন একটা আশার আলো দেখাবেন। আপনাকেও ধন্যবাদ জানাই যে আমাকে আজকে ডাকার জন্য এবং আমাকে এই মানে এই অনুষ্ঠানটা করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই। আচ্ছা, প্রথমে আমি একদম যে সমস্ত দর্শকরা যা প্রশ্ন করেছেন বা শিক্ষক শিক্ষিকা বা সরকারি কর্মচারী যা প্রশ্ন করেছেন সেগুলোতে আমরা আসবো। তার আগে প্রথমে কতগুলো প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে। থ্রু আউট মানে আমি যদি 6-7 মাস ধরে আপনার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক, মানে জীবন পাঠশালা একটা ভালো সম্পর্ক হয়েছে। জীবন পাঠশালার সমস্ত দর্শকরা আপনাকে প্রায় প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দেখেন। আপনি প্রতিনিয়ত অনেক তথ্য দিয়েছেন, অনেক বিষয়ে মতামত দিয়েছেন, রিয়াকশন দিয়েছেন। আমরা সমৃদ্ধ হয়েছি এবং ইন ফিউচারও সমৃদ্ধ হবো আশা করি। কিন্তু স্যার, অনেকের অভিযোগ, আমি একদম অভিযোগের থেকে তারপরে আপনার কাছে আসবো। অনেকের অভিযোগ যে স্বপন মন্ডল স্যার আজ অব্দি যা যা বলেছেন সেগুলো বাস্তবে রূপ দেয়নি। এই বিষয়টা কি বলবেন? তার একটা উদাহরণ ধরুন, শিক্ষকদের বিভিন্ন যে ডিমান্ড গুলো রয়েছে, ধরুন আপনার গ্রাজুয়েট হোক, প্রাইমারি শিক্ষক হোক, আমি কিন্তু পার্টিকুলার ওগুলোতে আসবো। মানে আমি এই জায়গাটায় একটু আপনি যদি ক্লিয়ার করেন তারপরে আমরা মূল বিষয়ে ঢুকবো আর কি, তাহলে অনেক দর্শকের মনে একটা শুরুতে একটা উদাহরণ আপনাকে দিই আমি, যে বেতন কমিশনের সুপারিশ যখন বেরোয়নি আর কি, তার 15 দিন থেকে 20 দিন আগে, মানে রেকমেন্ডেশন বেরোনোর 20 দিন আগে আপনি আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন। এবং টিচারদের যে অনেকগুলো গ্রুপ আছে, উইথ দ্য টিচার্স, অ্যাসিস্ট্যান্ট টিচার বা এই ধরনের যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপে আমি দিয়েছিলাম যে আমাদের বেতন পে কমিশনে বৃদ্ধির যে ফ্যাক্টরটা হবে সেটা কিন্তু 2.57 ফ্যাক্টর, ঠিক আছে? সেটা বেতন কমিশন সুপারিশ করছে বলে আমি বলেছিলাম। আচ্ছা। এবং ওইটা ফেসবুকে দেওয়ার পরে, সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পরে প্রচন্ড হারে মানে বিদ্রুপ শিক্ষকদের কাছ থেকে, বা শিক্ষক অনেকে আবার মানে ওই গ্রুপগুলোতে তো সবাই শিক্ষক নয়, অনেকে আবার মানে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই তারাও আছে আর কি। তো দারুণ ভাবে বিরূপ মন্তব্য চলে আসে আর কি। কিন্তু সেপ্টেম্বর মাসে যখন গত বছর যখন পে কমিশনের রিপোর্টটা জমা পড়ে গেল এবং যখন সরকার ঘোষণা করলো যে আমরা 2.57 ফ্যাক্টর দিয়ে কি করে নেবো, তখন কিন্তু শিক্ষক সমাজের একটা বড় অংশ
তাদের ভুলটা বুঝতে পেরেছিলেন যে না স্বপনবাবু যা বলেছিলেন ঠিক বলেছেন। সময় লাগে হয়তো, মানে ধরুন আমি যে কথাটা বললাম সেই মুহূর্তে হয়তো কোনো কারণে আটকে গেল বা কোনো কারণে সেটা হলো না, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই সেটা হবে আর কি, সেটা প্রমাণিত হয়েছে। এক্স্যাক্টলি আমি স্টাফ এই প্যাটার্ন নিয়ে আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ বলুন। স্টাফ প্যাটার্ন নিয়ে আমি একটা উদাহরণ দিই। গত বছর নভেম্বর ডিসেম্বর নাগাদ, অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল, স্টাফ প্যাটার্ন নিয়ে একটা অসন্তোষ শিক্ষকদের মধ্যে ছড়িয়ে পড়ে। কিছু কিছু লোক সোশ্যাল মিডিয়াতে, আমি বারবার করে বলছিলাম যে এই স্টাফ প্যাটার্নটা না করলে আগামী দিনে কোনো নিয়োগ করতে পারবে না সরকার, তাহলে বেকারদের ভবিষ্যৎটা অন্ধকারে চলে যাবে। আর 2 নম্বর হচ্ছে যে এই যে এত ট্রান্সফারের জন্য আকাঙ্ক্ষা শিক্ষকদের বাড়ির কাছাকাছি আসার যে বিষয়টা বলছে আর কি, সেই ট্রান্সফার কাজটাও কিন্তু ঠিকমতো হবে না যদি স্টাফ প্যাটার্ন তৈরি করা না হয়। আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলতাম এবং অনেকে এটা নিয়ে আক্রমণ করেছে আমাকে, অনেকে। আচ্ছা, আমি অনেকে প্রচার করেছিল, ধারাবাহিকভাবে প্রচার করেছিল যে স্টাফ প্যাটার্ন হলে এই যে বেতন কমিশনটা আসছে সেখানে কিন্তু মাইনে কমে যাবে বলেছিল। আমরা কিন্তু শিক্ষা দপ্তরকে চাপ দিয়ে এই নির্দেশটা বের করতে বাধ্য করেছিলাম যে আপনারা পরিষ্কার করে অর্ডার দিন, স্টাফ প্যাটার্নে নর্মাল সেকশনে কাউকে যদি আপার প্রাইমারি দেখানো হয় বা তা আগামী দিনে যেটা পোস্টটা ভ্যাকেন্ট হলে তাকে আপার প্রাইমারি দেখানো হবে, তাতে করে তার বেতন কাঠামোর কোনো পরিবর্তন হবে না। যে বেতন কাঠামো সে এনজয় করছে বা তিনি এনজয় করছেন আর কি, সেটা অপরিবর্তিত থাকবে। এটা আপনারা পরিষ্কার করে নোটিশ দেন। এবং গভর্নমেন্ট কিন্তু জিও বের করে পরিষ্কার করে বলে দিয়েছিল আমাদের দাবি মেনে যে বেতন কারোর কমবে না। আর যারা প্রচার করছে বিভিন্ন জেলে এবং স্টাফ রুমে আর কি, যে এই স্টাফ প্যাটার্নটা হলেই কিন্তু অনেকের মাইনে কমে যাচ্ছে, তাদের মুখে কিন্তু জমা ঘষা হয়ে গেছে এবং তারা কিন্তু নিজেরা এখন ঠিক আছে আমি ওই প্রসঙ্গে আর যাচ্ছি না। আমার বেশ কিছু দর্শকের এই প্রশ্ন মনে রয়েছে, অনেকে কমেন্ট করেন। আমার বোধহয় শুরুতে আমরা আলোচনা শুরুতে এই জায়গাটা ক্লিয়ার করার দরকার ছিল এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা জীবন পাঠশালা স্বপনবাবুকে প্রায় প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করি। তার মূল কারণ কিন্তু আমরা নিজেরা সেই জায়গাটা ফিল করেছি, সেই অথেন্টিসিটি জায়গাটা আমরা কিন্তু ফিল করেছি। যদি ফিল না করতাম আমরা কিন্তু স্বপনবাবুকে বারবার আপনাদের সামনে নিয়ে আসতাম না। আর এর আগে আমি বলি, বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে প্যাবের রিপোর্ট আগস্টের শুরুতেই প্রকাশিত হলো। আমরা কিন্তু সর্বপ্রথম আলোচনা করেছিলাম স্বপনবাবুর সাথে এবং স্বপনবাবু কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে আগস্টের ফার্স্ট উইকে প্যাবের রিপোর্ট প্রকাশিত হবে এবং এক্স্যাক্টলি 16-2-3 তারিখ নাগাদ প্যাবের রিপোর্ট প্রকাশিত হয়েছিল। পেনশনারদের একটা আমি বলি রোপা সংক্রান্ত একটি বিষয়ে কোনো মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু সেই নিউজটা করতে পারেনি। ইভেন সরকারি অর্ডার তখনও পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, আমরা কিন্তু সেটা প্রকাশ করেছিলাম এবং তারপরে সেই নিউজটা কিন্তু বা সেই খবরটা কিন্তু বা সেই রোপার বিষয়টা কিন্তু পরে পাবলিশড হয় 2-3 দিনের মধ্যে। বেতন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এর আগে একটা এপিসোড করেছিলাম যে শিক্ষকদের বেতন 1 সপ্তাহ পিছিয়ে যেতে পারে। পরে সেই খবরটা এতটাই মানে চর্চিত হয় যে মেইন স্ট্রিম যে সমস্ত মিডিয়াগুলো তারা শিক্ষামন্ত্রীকে গিয়ে ধরেন এবং শিক্ষামন্ত্রী ইমিডিয়েট নির্দেশ দিয়ে দুদিনের মধ্যে বেতন করিয়েছিলেন। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু আমরা কন্টিনিউ প্রসেসে জীবন পাঠশালাতে কিন্তু আমরা করেছি এবং সবকিছুতে কিন্তু আমরা স্বপনবাবুকে পেয়েছিলাম। সেজন্য স্বপনবাবু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি মূল প্রশ্নে আসবো আপনার কাছে। না আপনাকেও আমরা আমাদের সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য বা আমাদেরকে যোগ্য বলে বিবেচিত করার জন্য, যে বিভিন্ন ব্যাপারে মতামত দেওয়ার ক্ষেত্রে বলুন বা সহযোগিতা করার ক্ষেত্রে বলুন, যে আপনারা নিজেদেরকে আমাদেরকে যোগ্য বলে মনে করেছেন। এই জন্য আপনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ঠিক আছে স্যার, এবারে আমরা মূল আলোচনায় আসছি। আপনাকে আমরা যেমনটাই বলেছিলাম, প্রচুর দর্শক প্রশ্ন করেছেন, তার মধ্যে কমন কোয়েশ্চেন কিন্তু করেছে। আমরা সেই সমস্ত নামগুলো এবং তাদের প্রশ্নগুলো আমরা স্ক্রিনে শেয়ার করবো আপনাদের সবার সাথে। তার আগে স্যার আপনাকে তাদের প্রশ্নগুলো ডাইরেক্টলি করছি। আমি আবারও বলছি, সবারই কিন্তু কমন কোয়েশ্চেন রয়েছে। সুমন সরকার একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন, টিজিটি স্কেল দেওয়ার কি আদৌ ইচ্ছা এই সরকারের আছে? তাকে শুধু গ্র্যাজুয়েট টিচারদের টিজিটি নিয়ে আইনি লড়াইয়ের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা, সময়ের অপচয়, হাইকোর্টের এই রায়কে অবমাননা করা, এসবই প্রমাণ করে দেয় সরকারের সদিচ্ছার অভাব। যদিও তর্কের খাতে ধরিয়ে নিলাম যে
ইচ্ছা আছে, কিন্তু গ্র্যাজুয়েট টিচারদের টিজিটি গ্রেড পে ও ইনিশিয়াল বেসিক পে কত থাকবে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে সরকারের ইচ্ছে আছে কি নেই আর কি, বা সদিচ্ছা আছে কিনা আর কি, এটা নিয়ে বলার অধিকার হচ্ছে সরকারের লোকেদেরই আছে। ঠিক আছে, আমি একজন টিজিটিকে নিয়ে যারা লড়াই করছেন, যারা আন্দোলন করছেন, তাদের একজন সমব্যথী হিসাবে বা তাদের একজন বন্ধু হিসাবে, সহকর্মী হিসেবে আমিও লড়াইয়ের ময়দানে ছিলাম। আর দ্বিতীয় কথাটা যেটা হচ্ছে যে এই মুহূর্তে তারা দেওয়ার অবস্থায় আছে কিনা আমি জানি না বা বলতে পারবো না। তো এটা বলা যায় যে যেহেতু আদালতে মামলাটা আছে আর কি, সাবজুডিস ম্যাটার আর কি, সাবজুডিস ম্যাটারে আমরা যেটুকু জানি বা আমাদের যেটুকু অভিজ্ঞতা আর কি, সরকার কিন্তু চট করে মানে কোনো কিছু হ্যাঁ করে দেয় না। যদি নেগোসিয়েশন করে বা আলাপ আলোচনা করে কোনো কিছু সমাধান করা যায়, সেখানে সরকার কিন্তু বাধ্য হয়। কিন্তু যখন আইনের রক্তচক্ষু দেখানো হয়, আমি এই সরকারের কথা বলছি না, যে কোনো সরকারের সময় আপনি দেখবেন এই যে কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট 2005, তার বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে, কিন্তু সরকার যতই মামলা হোক না কেন শেষমেশ কিন্তু সেটা উইথড্র করেনি, এবং তাতে অনেক শিক্ষক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা বাম আমলে আমাদের সময় হয়েছে। তো এই যে মামলার ব্যাপারটা না, একটা সেন্টিমেন্টের ব্যাপার, একটা ইগোর প্রশ্ন চলে আসছে। কিন্তু আমি বলবো যে ইতিমধ্যে আপনারা জানেন যে কমিশনের একটা পার্ট যেকে বলা হয়, মানে পার্টিকুলার টিজিটি দিয়ে বা গ্রাজুয়েট টিচারদের যে গ্রিভেন্সটা, সেটা নিয়ে একটা রিপোর্ট অর্থ সচিবের কাছে জমা দিয়েছে। হরি দ্বিবেদী যিনি ছিলেন অর্থ সচিব, এখন চলে গেছেন স্বরাষ্ট্র সচিব হয়ে, তো তার কাছে জমা পড়েছে। আর তার সাথে সাথে এখন যেটা আমি বলবো যে আমাদের যে রূপা পার্ট 2 যেটা বলছিলাম, যে ক্যাডার ভিত্তিতে বিভিন্ন ধরনের সুপারিশ থাকে আর কি, তো এইটা জমা পড়বে বলে একেবারে রেডি হয়ে গেছে। এবং আমি আশা করছি যে আগামী 15 থেকে 20 অক্টোবরের মধ্যে এটা কিন্তু জমা পড়ে যাবে সরকারের কাছে বা অর্থ দপ্তরের কাছে। সেখানে আলাদা করে কিছু টিজিটি স্কেল সম্বন্ধে একটা তো আলাদা রিপোর্ট জমা দিয়েছে, ইন জেনারেল টিজিটি স্কেল সম্বন্ধে কিছু বলা থাকে কিনা সেটা আমরা তার জন্য অপেক্ষা করছি বা তার জন্য ওয়েট করছি। না, ওই ভদ্রলোকের মূল প্রশ্ন ছিল, এই যে বলুন। হ্যাঁ, বাইরে ভাই আমরা একটা কথা বলতে চাই এই জায়গাতে, আমার যতটুকু অভিজ্ঞতা আর কি, যে এটা পুরোপুরি ম্যাটেরিয়ালাইজড হবে কিনা আমি জানি না, বলতে পারবো না। এটা সরকারের ওই একই প্রশ্ন সদিচ্ছার উপর নির্ভর করছে। সেটা হচ্ছে যে সম্ভবত আমি যতটুকু শুনেছি আর কি, যে আমাদের যে বহুদিনের দাবিটা ছিল ক্যাশ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, যেটা গভর্নমেন্ট স্কুলের টিচারদের আছে, পেপার প্রমোশন যাকে বলা হয় আর কি, সেই পেপার প্রমোশন সম্বন্ধে একটা সুপারিশ করতে পারে কিন্তু পে কমিশন, এই সম্ভাবনাটা কিন্তু আছে। মানে আমি বলছি না যে তখন কেউ দোষ দেবেন যে না স্বপনবাবু তো বলেছিলেন যে থাকবে, তাই না? আমি বলছি কি সম্ভাবনা একটা আছে, কারণ বারবার করে আমরা পে কমিশনের কাছে অ্যাপিল করেছিলাম যে আপনারা গভর্নমেন্ট স্কুলের টিচারদের সঙ্গে সাধারণভাবে গভর্নমেন্ট স্পন্সর বা গভর্নমেন্ট টিচারদের মধ্যে এটা নিয়েও তো একটি শিক্ষক সংগঠন কোর্টে কেস করেছেন ক্যাশের বিষয়টা নিয়ে। আমি কোর্টের ব্যাপারটা বলতে পারবো না, শিক্ষক সংগঠন নয়, এটা মঞ্চ আর কি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে কি মামলা হয়েছে, কি তার অ্যাপিলটা কি, আমি সেটা বলতে পারবো না। কিন্তু ক্যাশটা শুধু তো আর গ্র্যাজুয়েট টিচারদের জন্য হয় না, ক্যাশটা সবার জন্য হয়, তাই না? ক্যাশ হলে মাস্টার ডিগ্রি হোল্ডার যারা পিজি স্কেল যারা পান তাদের জন্য হবে, অনার্স স্কেল যারা পান তাদের জন্য হবে, গ্র্যাজুয়েটদের জন্য হবে, প্রাইমারি টিচারদের জন্য হবে, স্কুলে যারা গ্রুপ ডি কাজ করেন, যারা ক্লার্ক আছেন, লাইব্রেরিয়ান আছে, প্রত্যেকের জন্য ক্যাশ হবে। ক্যাশ যদি হয় তবে আমি বলছি কি যে পে কমিশনের এই ব্যাপারটাতে সদিচ্ছা আছে, আমি জানি ক্যাশ সম্বন্ধে সুপারিশ করার ব্যাপারে। আপনি জানেন যে কিন্তু মূল বাধা নবান্ন হয়ে দাঁড়ায়। এর আগে আমরা পে কমিশনের সময় দেখেছি যে বাড়ি ভাড়া ভাতা কতটা দেওয়া হবে সেটা নবান্ন থেকে বলে দেওয়ার পর পে কমিশন কিন্তু সেটা ওইখানে তাই উল্লেখ করলো। মানে আমরা অতীতে যেটা দেখেছি কি যে পে কমিশন সুপারিশ করেছে, গভর্নমেন্ট তারপর বিচার বিবেচনা করে সেটা মানবে কি মানবে না সেটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখন উল্টো জিনিস দেখছি যে নবান্ন থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে পে কমিশনের উপরে, তারপরে সেইটা তাদের ডিকটেশন মেনে তারা সুপারিশ করার চেষ্টা করে। তো ক্যাশের ব্যাপারটা আমার মনে হচ্ছে যে আমি শিক্ষা দপ্তরে এবার শুনেছিলাম যে হয়তো এবারে সুপারিশের মধ্যে থাকলেও থাকতে পারে, এই সম্ভাবনাটা আছে।
টিজিটি কেউ স্কেল আমাকে দায়ী করবে না যে স্বপনবাবু বলেছেন। টিজিটি স্কেল নিয়ে কি সম্ভাবনা রয়েছে? টিজিটি স্কেল নিয়ে একটা যে টিচারদের যে গ্রিভেন্স আছে আর কি, তবে আমাদের আর আর কটা দিন অপেক্ষা করা উচিত। এই মুহূর্তে ভবিষ্যৎবাণী না করাই ভালো, এক্স্যাক্টলি কটা দিন অপেক্ষা করা উচিত। তো খুব তাড়াতাড়ি পুজোর আগেই তো শুনছি, আমরা যতটুকু শুনেছি বেরিয়ে যাবে সুপারিশটা পার্ট 2টা, তখন দেখা যাবে। মানে রোপা পার্ট 2 মানে 15 তারিখ 20 তারিখের মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে 99% সম্ভাবনা আছে ধরে নিন আর কি। সেখানে যদি কিছু রেকমেন্ডেশন থাকে সেই আশায় থাকার কথা বলছেন। হ্যাঁ, এটা আপাতত আগামী 20 দিন 25 দিন আমাদের অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, আমি পরবর্তী প্রশ্নে আসছি। স্যার, আপনি টু দি পয়েন্ট যদি একদম বলেন, কেন অনেকের প্রশ্ন করেছেন, আমি চাইছি প্রত্যেকটা নাম কভার করতে। প্রশ্নগুলো যদি আমি কমন থাকে অ্যাটলিস্ট নামগুলো আমি কভার করার চেষ্টা করছি, অনেকে করেছেন যেহেতু। রত্নদীপ সামন্ত প্রশ্ন করেছেন, প্যারা টিচারদের বেতন আর প্রাইমারি ন্যাশনাল এফেক্ট, এই দুটো খুব বড় ইস্যু, এই দুটো নিয়ে ভিডিও করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি এই দুটো নিয়ে আমরা পার্টিকুলারলি পরবর্তী সময় নিশ্চিতভাবে স্পেশাল এপিসোড বা এক্সক্লুসিভ এপিসোড আমরা নিশ্চিত নিয়ে আসবো। প্রসূন ভট্টাচার্য বলেছেন, দিদি বিসর্জন না হলে সরকারি কর্মচারীরা টিচাররা কিছু পাবে না ও দেবে না, কি বলবেন? দিদির বিসর্জন না হলে মানে ক্ষমতায় না থাকার কথা বলছেন আর কি। এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ, মানে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কথা বলছেন। এখন বিষয়টা হচ্ছে, শুনুন, কোন সরকারকে হটিয়ে দেওয়া বা ক্ষমতায় রাখা সেটা সম্পূর্ণভাবে জনগণের উপর বা ভোটারদের উপর নির্ভর করে, তাই না? সেটা আমি একা বললেও হবে না বা আপনি একা বললেও হবে না, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আমাদের প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার যখন প্রয়োগ করবেন। হ্যাঁ, আমি এই জায়গায় পার্টিকুলার এর আগের দিন এপিসোডে আমি প্রশ্ন করেছিলাম যে কর্মচারীরা এতটাই এই মুহূর্তে সরকারের প্রতি বিতৃষ্ণা রয়েছে, সেই জায়গাগুলো সরকার অ্যাড্রেস করছে না কোনোভাবেই। একটা বড় বড় বেশ কিছু ইস্যু কেন এড়িয়ে যাচ্ছে আমাদের সত্যি বোধগম্যতার বাইরে। কারণ আমি যে শুরুতে আপনাকে অভিযোগের কথাটা যেটা বললাম, জীবন পাঠশালার বিরুদ্ধেও, মানে আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ কর্মচারী শিক্ষকদের রয়েছে, যে অনেক কথা আমরাও বলেছিলাম, আসলে আমরাও প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশা পূরণ হয়নি। স্বাভাবিক কারণে যে সমস্ত তথ্যগুলো আমরা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু সেগুলো বাস্তবে রূপ হয়তো দেয়নি বা বাস্তবে হয়তো পরিণত হয়নি। কি করা যেতে পারে? সেটা তো সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। সরকার যদি সেই সদিচ্ছা না দেখায় তো কিছু করার নেই। আমি স্যার আরেকটি প্রশ্ন বলছি। এখানে দুটো কারণ আমি বলছি স্যার, তন্ময়বাবু, আমি এখানে দুটো কারণের কথা বলছি আর কি। একটা হচ্ছে যে এই যে এত বিপুল পরিমাণ আর্থিক যে বঞ্চনা আর কি, এবং সরকার এখনো পর্যন্ত উদাসীন আছে, সেগুলো মেটানোর কোনো চেষ্টা করছে না। এর দুটো কারণ হতে পারে। এক হচ্ছে যে সরকার হচ্ছে চরমভাবে শিক্ষক এবং সরকারি কর্মচারী বিরোধী, বা তাদের আর্থিক দেনা পাওনার ব্যাপারে যে সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত নেতিবাচক, এটা একটা হতে পারে। আর 2 নম্বর হতে পারে, দেখবেন আপনি, যে এটাকে ড্র্যাগ করতে 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 টেনে নিয়ে যেতে যেতে নির্বাচনটা চলে আসে, তাই না? এবং হয়তো এটাও হতে পারে যে আমরা সরকার থেকে চলে যদি যাই, এই বোঝাটা যাতে অন্যের ঘাড়ে আসে, সেই ব্যবস্থাটা একটা পাকাপাকি করে রাখা আর কি, এই বোঝাটা টানতে পারবেন, এরকম একটা মানসিকতা থেকে হতে পারে। মানে আমি বলছি ইট মে বি, মানে এটা আমার আমার এটা মনে হচ্ছে, আমার একটা ধারণা যে মনে হচ্ছে সরকারটা ছেড়ে দিতে চাইছে, অন্যের উপর ছেড়ে দিতে চাইছে। আমার ধারণা বিরোধীদের যে বক্তব্য যে সব জায়গাতেই মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন, তাহলে সেই কথাটা তো মানে হয় না। যদি সেটাই সত্যি কথা, আপনি যেটা আশঙ্কা করছেন সেটা যদি হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসছি। একজন ভদ্রলোক করেছেন, সৌম্য মিত্র, অনেক বড় কথা লিখেছেন প্যারা টিচারদের বিষয়ে। ওই এক্স্যাক্টলি প্যারা টিচারদের বিষয়ে কোনো খবর থাকলে বলুন। এর আগে অনেক কথা আমরা বলেছি, সেগুলো কোনো বাস্তবে পরিণত হয়নি, মানে ওই অভিমানের কথা আর কি। আমি সৌম্যবাবু আবারও আপনাকে আমি পার্টিকুলার বলতে চাই বা এই কথাটা রিপিট করছি। দেখুন, আপনারা যখন নভেম্বর মাসে অনশন করছিলেন 28 দিন কন্টিনিউ জীবন পাঠশালা থেকে কভারেজ করেছিলাম, প্রত্যেকদিন খবর দিয়েছিলাম এবং পজিটিভ কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনাদের বিষয়টা সংসদে 2 বার উঠেছিল, শিক্ষামন্ত্রীর সাথে আপনাদের শিক্ষক নেতৃত্বদের বৈঠকও হয়েছিল, তারপরে মার্চ মাস অব্দি সময় ছিল, সবই তো সত্যি। এবং তারপরে আমরাও ইন্টারনাল সোর্সে
সমস্ত কিছু জানার চেষ্টা করেছিলাম, আপনাদের একটা ফাইল রেডি হয়েছে সেই খবরটাও আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে কোনো এক অদ্ভুত কারণ থাকতে পারে বা পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, সেগুলো আমাদের কিন্তু জানা নেই। যে কোনো কারণেই হোক না কেন বিষয়টা ডিলে হয়েছে এবং এখনো বাস্তবে রূপ দেয়নি। তাই সেক্ষেত্রে পার্টিকুলার আমরা কি করতে পারি, আমরা আপনাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা শুধুমাত্র তুলে ধরতে পারি আমাদের চ্যানেলের মাধ্যমে, বাকি কিন্তু স্যার আপনার কাছে আমি এই বিষয়টা আপনার কাছে পার্টিকুলার এই বিষয়ে স্যার আসবো। বাস্তবে রূপ কিন্তু দিতে পারে একমাত্র সরকার। আমি আজকের বলে দিলাম বা আমরা আজকের বলে দিলাম, আমরা যেটুকুই বললাম, কোনো আধিকারিকের কথা হোক বা কোনো রাজনৈতিক নেতৃত্বের কথা হোক বা কোনো ইনসাইডার নিউজ হোক, সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। আলটিমেট সেটা 100% হচ্ছে কিনা সেটা কিন্তু একমাত্র সরকার, যতক্ষণ না গভর্নমেন্ট অর্ডার প্রকাশ করছে আমরা কেউই জানি না। স্যার এবারে আপনি বলুন পার্শ্ব শিক্ষকদের বিষয়ে, পার্শ্ব শিক্ষকদের বেতন কাটাবার বিষয়টা সত্যি সত্যি অত দুর্ভাগ্যজনক, এখনো পর্যন্ত কিছুই হলো না, কি বলবেন? বিষয়টা হচ্ছে যে আমি গত 2 মাস আগে আপনাদেরকে বলেছিলাম যে ক্যাবের রিপোর্টটা বেরোনোর আগে আর কি, যে আমি বলেছিলাম যে প্রাথমিকের যারা পার্শ্ব শিক্ষক এবং উচ্চ প্রাথমিকের যারা পার্শ্ব শিক্ষক তাদের বেতনটা 15,000 টাকা 20,000 টাকা করার জন্য একটা প্রস্তাব সেন্টারের কাছে পাঠিয়েছে, তাই না? এবার ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না মেনে নেয় বা প্যাব যদি সেটাকে অ্যাপ্রুভাল না দেয়, তার জন্য তো স্বপনবাবু দায়ী হবে না বা তন্ময়বাবু দায়ী হবেন, আপনার চ্যানেল দায়ী হবে, তাই না? যেটা সত্য সেটা সত্য। এই জায়গাটা স্যার আমার বলার আছে, আমি কিন্তু এই জায়গায় ডিফেন্ড করব। আপনি কথাটা বলেছেন, ইভেন আমার কাছে বিশেষ তথ্য রয়েছে যে গভর্নমেন্ট থেকে এই জিনিসটা মানে 20,000 এবং 15,000 টাকার ডিমান্ডটা করা হয়েছিল বা একটা প্রপোজাল পাঠানো হয়েছিল, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে সেরকম কিছু কিন্তু ক্লারিফিকেশন দেওয়া হয়নি। এটা দিলে বোধহয় পার্শ্ব শিক্ষকরা অনেক বেশি আশ্বস্ত হতেন, না হলে কিন্তু এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না যে সত্যিটা কোনটা। সত্যি কি রাজ্য সরকার 15-20 প্রপোজাল দিয়েছিলেন, নাকি এটা জাস্ট একটা বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু অনেক পার্শ্ব শিক্ষকদের মনে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। না, যেহেতু অ্যাপ্রুভাল তো হয়নি, তারা একটা আশা ছিলেন আর কি, তো স্বাভাবিকভাবে তাদের মনে এই আশঙ্কাটা গভর্নমেন্টের পক্ষ থেকে এই জায়গাটা ক্লিয়ার করা দরকার ছিল যে আমরা বলেছিলাম, এই প্রপোজাল দিয়েছিলাম, সেটা মেনে নেয়নি সরকার, কিন্তু এই জায়গাটা ফায়দা নিতে পারতেন। তাহলে সরকার বলছেন না কেন, সরকারের জায়গা থেকে চুপ কেন, কেউ এই ক্লারিফিকেশন কেন দিচ্ছেন না? সবচেয়ে মানে দুর্ভাগ্যজনক বিষয়টা তো এটাই যে সরকার একবারে মুখে কুলু বেটে বসে আছে। আজকে মাননীয় শিক্ষামন্ত্রী তো বলতে পারতেন ব্যাপারটা। আমি সেটাই আমাদের কাছে যে তথ্যটা আছে, তাহলে শিক্ষামন্ত্রীর কাছেও তো সেই তথ্যটা আছে, উনি তো সেটা নিয়ে বলতে পারতেন। নিশ্চয়ই আমরা কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম, কেন্দ্র মানেনি। সে স্বাভাবিক কেন বলছিল সেটা আমরা জানি না। আর 2 নম্বর ব্যাপার যেটা বলছি, যে ওই পার্শ্ব শিক্ষকদের তো এখন সবচেয়ে বড় দাবি যেটা হচ্ছে যে বেতন কাঠামো, তাই না? বেতন কাঠামোটা এখনো পর্যন্ত সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি না বা বলতে পারবো না। তবে যেটা বারবার করে বলছিলাম, তাতে অবশ্য পার্শ্ব শিক্ষকরা সন্তুষ্ট হবে না। সেই ফাইলটাও কিন্তু আটকে আছে। কোন ফাইল? ওদের যে 3 লক্ষ টাকা গ্র্যাচুইটি এবং 3% ইয়ারলি ইনক্রিমেন্ট, এই ফাইল কিন্তু অর্থ দপ্তরে মানে গত মাসে সমস্ত কিছু ক্লারিফিকেশন নিয়ে গিয়েছিল অর্থ দপ্তরে, কিন্তু এখনো পড়ে আছে। এখনো কিন্তু অর্থ দপ্তর ক্লিয়ারেন্স দেয়নি। অর্থ দপ্তর ক্লিয়ারেন্স না দেওয়া মানে হচ্ছে গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দিচ্ছে না। এইগুলো তো একটু মন্ত্রীর নিজের উদ্যোগ নেওয়া উচিত, যে আমি একটা প্রস্তাব পাঠালাম বা মাননীয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে, শিক্ষা দপ্তর থেকে একটা প্রস্তাব পাঠানো হলো নবান্নে বা অর্থ দপ্তরে, তো সেটা ক্যারি আউট হচ্ছে কিনা সেটা তো একটা তদবির করা উচিত শিক্ষামন্ত্রী। তো উনি চুপচাপ আছেন। হয়তো এটা হতে পারে যে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ঘোষণা করবে, হয়তো যেদিন অনুমোদন করবে সেদিন ঘোষণা করে দেবে বা ঘোষণা করেই অনুমোদনটা করে দেবে, সেটা হয়তো হতে পারে এই ধরনের ব্যাপারটা। কারণ নবান্ন থেকে জানতে যখন চেয়েছিল যে কত কর্মী আছে এবং কত টাকা খরচা হবে, তাহলে সেক্ষেত্রে তাদের একটা ইচ্ছে আছে মানে এটা নিয়ে কিছুটা করার সিদ্ধান্ত নেওয়া। সেই সিদ্ধান্তটা হয়তো সরাসরি 14 তলা থেকে হয়তো হতে পারে এবং তিনি ঘোষণা করে তারপরে হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারে, এটা হতে পারে। কিন্তু ফাইলটা এখন আটকে আছে, ফাইলটা এখন আটকে আছে। স্যার নেক্সট বাপি মাহাতো ভদ্রলোক প্রশ্ন করেছেন, প্রাইমারি টিচারদের ডিস্ট্রিক্ট ট্রান্সফার নিয়ে কিছু খবর দিন। এই ট্রান্সফারের ব্যাপারটা শুধু প্রাইমারি টিচার নয়, আমি সবার কথাই বলবো। ডিস্ট্রিক্ট ট্রান্সফারের জন্য যে অ্যাপ্লিকেশন গুলো নেওয়া হয়েছিল, মানে মেইল করে যেটা কমিশনের কাছে পাঠানো হয়েছিল আর কি, কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে, সেইগুলো মাঝখানে আবার একটু চেকিং হলো, রিচেকিং হলো, সেগুলো হয়ে গেছে কমপ্লিট। মানে এমনি মিনিমাম যে ফর্মালিটিস গুলো মেনটেন করতে হয়, পিটিআর যেটা দেখা বা
ছাত্র শিক্ষক রেশিও দেখার যে বিষয়টা, সেগুলো দেখা হয়ে গেছে কমপ্লিট। এবার ফাইনাল অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছি। এবার আমরা বুঝতে পারছি না যে ফাইনাল অ্যাপ্রুভালটা মন্ত্রীর কাছ থেকে কবে আসবে। ফাইনাল অ্যাপ্রুভাল এলেই কিন্তু ট্রান্সফার অর্ডার হয়ে যাবে, এবং সেটা মানে নির্বাচনের বডি হিসেবে আটকে রাখছে। অনলাইন ট্রান্সফার না, ওটা তো একটা ওটা অন্য জিনিস, ওটা অন্য জিনিস। আমি প্রাইমারি টিচারদের ডিস্ট্রিক্ট ট্রান্সফারের কথা বলছি। আচ্ছা, ওটা অলরেডি রেডি হয়ে গেছে, লিস্ট সব রেডি হয়ে গেছে। মন্ত্রী অনুমোদন দিলেই কিন্তু, মানে আজকে যদি অনুমোদন দেয় কালকে লিস্ট বেরিয়ে যেতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে আছে, তাই না? আচ্ছা। তো সেক্ষেত্রে কেন তারা তাড়াতাড়ি করে ছাড়ছে না, হয়তো এটাও হতে পারে যে নির্বাচনের ঘটি হিসেবে ব্যবহার করছে, যে আরো কিছুদিন ডিলে করে ঠিক নির্বাচনের প্রাক্কালে 1 মাস 2 মাস আগে হয়তো সেটা ঘোষণা করলো, তাতে করে হয়তো প্রাইমারি টিচারদের মোটিভেট করা যাবে, এইরকম ভাবছে আর কি। এই প্রসঙ্গে আমি বলে রাখি, এই যে বলেন না অনেকে আপনাদের চ্যানেলে অভিযোগ করে, কমেন্ট করে, আমিও দেখেছি যে স্বপনবাবু যা বলেন তা মেলে না। আমি আজকেও বলে দিচ্ছি, এর আগেও বলেছি আপনাকে, আপনারা একটা ভিডিও করেছিলেন যে খুব শীঘ্রই অনলাইন ট্রান্সফারের ব্যাপারে নতুন নিয়ম আসতে যাচ্ছে, ঠিক আছে? আমি তাহলে আজকেও বলছি যারা এই প্রশ্নটা করেন, যারা সমালোচনা করেন, তারা মিলিয়ে নেবেন যে নির্বাচনের আগে কেন বলবো, পুজোর পরেই দেখবেন আপনি এই যে নতুন ট্রান্সফার রুল, যেটা অনলাইনে ট্রান্সফার হবে, সেই রুল কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে, তাই না? সেটা পরে তাহলে 2 মাস পরে মিলিয়ে নেবেন। কি বললেন না বললেন, অত্যন্ত ভালো খবর হবে, বিশেষ করে যে সমস্ত শিক্ষকরা এই মুহূর্তে, মানে অভিযোগ আমি বলবো, এটা সত্যতা কতটা যে আমি জানি না, অভিযোগ যে ট্রান্সফার নিয়ে বা স্পেশাল কারো ট্রান্সফার নিয়ে বেশ লক্ষ লক্ষ টাকার 2 নম্বরই হচ্ছে, সেই সমস্ত টাকা পয়সা দিয়ে শিক্ষকরা বাধ্য হচ্ছেন অনেক দূর থেকে নিজের বাড়ির কাছাকাছি আসতে। যদি অনলাইন ট্রান্সফারের বিষয়টা সত্যি যদি খুব রিসেন্ট পুজোর পরে যদি চালু হয়, অনেক শিক্ষক উপকৃত হবেন এই বিষয়ে আমি নিশ্চিত। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন রয়েছে আমি সেখানে আসার চেষ্টা করছি। নেক্সট যে ভদ্রলোক করেছেন সেটা হচ্ছে সৌভিক মন্ডল। স্যার, আমাদের মতো গ্রুপ ডি দের অবস্থা সবচেয়ে খারাপ। আমরা ছাড়া স্কুল অচল, সব কাজই আমাদের করতে হয়। আমরা প্রায় BA MA পাস, কিন্তু আমাদের কোনো প্রমোশন নেই, আর পে স্কেল সত্যি খারাপ। তাই আমাদের দিকটা যদি গভর্নমেন্ট একটু দেখেন খুবই ভালো হয়। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে যখন পে কমিশনের রিপোর্টটা বেরোলো আর কি, তারপরে আমরা শিক্ষা দপ্তরে দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে যারা গ্রুপ ডি তে চাকরি করেন বা গ্রুপ সি তে চাকরি করেন আর কি, ক্লারিক্যাল গ্রেডে আর কি, তাদের যদি রিকুইজিট কোয়ালিফিকেশন থাকে তাহলে তাদের একটা প্রমোশন দেওয়ার ব্যবস্থা করা হোক, আগে যেটা ছিল আর কি, তাই না? তো শিক্ষা দপ্তর কিন্তু এখনো পর্যন্ত এই নিয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে আমার জানা নেই। মানে প্রথম কথা শুনুন, এখন যেটা হয়ে গেছে শিক্ষা দপ্তরে, সেটা হচ্ছে যে মন্ত্রী নির্ভর শিক্ষা দপ্তর হয়ে গেছে। মানে আমলারা যারা আছেন আর কি, তারা কিন্তু মন্ত্রীর নির্দেশ ছাড়া এক পা এদিক ওদিক করতে পারে, মানে নিজেদের থেকে যে একটা প্রস্তাব করে, বা আমরা শিক্ষক সংগঠনগুলো বললাম কোনো একটা প্রস্তাব, সেই প্রস্তাবটাকে নিয়ে সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া, সেই কাজটা কিন্তু এখন হয় না। বা এখন উল্টো কাজটা হয় যে মন্ত্রী যদি কিছু কথা একটা বলে দেয়, সেটাকেই প্রস্তাব আকারে ধরা হয়, তাতে অবশ্য শিক্ষক তাহলে আমলার কি প্রয়োজন আছে? মানে সেটাই তো প্রশ্ন না। ধরুন আগে যেটা ছিল কি, যে আমলাদের কাছে আমরা যেতাম, সেখানে একটা প্রস্তাব দিতাম, সেই প্রস্তাবটাকে তারা প্রস্তাব আকারে মন্ত্রীর কাছে পাঠাতো, মন্ত্রী অ্যাপ্রুভ করলে হতো। এখন আমাদের যেতে হচ্ছে সরাসরি মন্ত্রীর কাছে। হ্যাঁ, এটা স্বাভাবিক নিয়ম। এখন উল্টো হয়ে গেছে, এখন আমাদের যেতে হচ্ছে মন্ত্রীর কাছে। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি যদি কনভিন্সড হন যে না এটা করার দরকার আছে, যেমন পিতৃত্বকালীন ছুটি প্রায় 4 বছর আটকে ছিল আমাদের, তাই না? সেই জটটা ছাড়াতে গিয়ে মন্ত্রীকে কিন্তু কনভিন্স করাতে হয়েছিল। আমলারা সবাই কনভিন্স ছিল, কিন্তু বলে মন্ত্রী আটকে রেখেছে। মন্ত্রীকে গিয়ে বলাতে উনি কনভিন্স হওয়ার পরে কিন্তু অর্ডারটা বেরোয়। যেমন গত বছর 2161 জনের যে ট্রান্সফার অর্ডার টিচারদের বেরিয়েছিল, সেটাও কিন্তু 2016 সাল থেকে আটকে ছিল। আমরা বিধানসভাতে গিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বললাম, আলোচনা করলাম, বললাম যে অনেক দিদিমণি আছেন, শিক্ষিকা আছেন যারা বহু দূরে চাকরি করেন, তাদের অ্যাপ্লিকেশন মানে ভ্যালিড গ্রাউন্ডে তারা দরখাস্ত করেছে, সেই অ্যাপ্লিকেশন আটকে আছে 2016 সাল থেকে। তো উনি আমলাদের নির্দেশ দিলেন যে দেখো এটা কিভাবে বের করা যায় দেখাবেন, তাই না? তো তারপরেই দেখলাম 2 মাস পরে 2161 জনের লিস্ট বেরিয়ে গেল, তাই না? এই যে ব্যাপারটা, মানে আর এখন যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে প্যান্ডেমিকের কারণে আর কি, মন্ত্রী বিকাশ ভবনে যাচ্ছেন না,
মন্ত্রী এখন ফোন রিসিভ করছেন না, মানে কি ফোনটা অন্যের কাছে দিয়ে রেখেছেন। আচ্ছা। এবং রাত ফোন ধরছেন, যখনই ফোন করছি তখন বলছে যে না মন্ত্রী ব্যস্ত আছে। গত 2 মাস ধরে এই ঘটনাটা ঘটছে। তো স্বাভাবিকভাবে যে মেজর ইস্যুগুলোকে নিয়ে যে ওনার দৃষ্টি আকর্ষণ করব, সেটাও কিন্তু করার স্কোপটা হারিয়ে গেছে। আর আপনারা তো কিছু করবেনই না, নিজের থেকে কিছু করবেন না। ঠিক ঠিক ঠিক। পার্টিকুলারলি গ্রুপ সি এবং গ্রুপ ডি দের বিষয়ে আমি বলি, আমরা খুব শীঘ্রই, খুব রিসেন্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি দের বিষয়ে একটা টক শো আমরা অ্যারেঞ্জ করতে চলেছি। আপনাদের মানে বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি দের সব থেকে বড় অভিযোগ, গ্রুপ সি দের বা ক্লার্কদের সব থেকে বড় অভিযোগ যে তাদের যে এই মুহূর্তে পে স্কেল দেওয়া হয়েছে, এই পে স্কেলটা একদম সময় উপযোগী নয়। তার কারণ তাদের অনেক বেশি এই মুহূর্তে মানে যোগ্যতার কাজ করতে হয়। মানে আমি বলতে চাইছি অনেক কোয়ালিফিকেশন বা কোয়ালিফায়ার ছাড়া সেই কাজগুলো করা সম্ভব নয়। তাদের পে স্কেল এনহ্যান্সমেন্টের প্রয়োজন আছে। আর গ্রুপ ডি যারা চাকরি করছেন তাদের এই মুহূর্তে স্কেলটা অ্যাটলিস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যদি সমতুল্য হতো, সেই জায়গাটাও বোধহয় হয়নি। কারণ ডিও শূন্য অবস্থায় রয়েছে, এইচআর এর 12%, সেদিকে বেসিকটা অত্যাধিক কম। সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি সত্যি গ্রুপ ডি যারা কর্মচারী তারা ভীষণভাবে বঞ্চিত, আমরা একদম বিশ্বাস করি। সেই জন্য এই বিষয়ে আমরা পার্টিকুলারলি 2-1 দিনের মধ্যে আমরা একটা বিশেষ এপিসোড নিয়ে আসবো, বিশেষ টক শো নিয়ে উপস্থিত হব। আপনারা সাথে থাকুন। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্নে আসছি। সেটা হচ্ছে রামকৃষ্ণ বিশ্বাস, এই ভদ্রলোক করেছেন, প্রাথমিক শিক্ষকদের ন্যাশনাল এফেক্ট সম্পর্কে জানালে খুবই উপকৃত হতাম। আমি স্যার এই প্রাথমিক শিক্ষকদের বিষয়গুলো একবার বলে, 2-1 জন যারা আছে আমি বলে দিই, আপনি একসাথে বলুন আর কি। খগেন দাস বলেছেন প্রাথমিক শিক্ষকদের ন্যাশনাল এফেক্ট আর হবে না, মনে হচ্ছে সিনিয়র প্রাথমিক শিক্ষকরা বঞ্চিত থেকে গেল। যদি দেওয়ার হতো তাহলে এতদিনে দিয়ে দিত, এই সরকারের উপরে ভরসা করে লাভ নেই। সুখেন দাস উনিও প্রাইমারি টিচারদের বিষয়ে বলেছেন। সুমন্ত বিশ্বাস উনিও প্রাইমারি টিচারদের ন্যাশনাল এফেক্ট সম্পর্কে জানতে চেয়েছেন। এই ভদ্রলোকের সুমন্ত বিশ্বাসের একটি বক্তব্য যে আপনি এর আগে বলেছিলেন অর্থ দপ্তরে ফাইলটা গেছে, তারপরে তো কিছু আপডেট আপনি দেননি প্রাথমিক শিক্ষকদের ন্যাশনাল এফেক্ট সংক্রান্ত বিষয়ে। এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন স্যার। হ্যাঁ, এটা বিষয়ে যেটা বলার সেটা হচ্ছে যে গত ফেব্রুয়ারি মাসে অর্থ দপ্তরে আগে তো তার আগেই ফাইলটা চলে গিয়েছিল আর কি। এবার এই মানে কি হিসাবে এটাকে মেটানো যাবে, যে 2016 সাল থেকে ন্যাশনাল এফেক্ট দেওয়া হবে না সেই 2009 সালে দেওয়া হবে, এটা নিয়ে একটা তো টানাপোড়েন চলছিল। তারপর আরেকটা সূত্র যেটা, সেটা হচ্ছে যে কয়েকটা ইনক্রিমেন্ট দিয়ে, ধরুন তুলনামূলকভাবে একটু জুনিয়র যারা তাদেরকে একটা ইনক্রিমেন্ট বা 2টো ইনক্রিমেন্ট দেওয়া, আর একটু সিনিয়র যারা তাদেরকে 3টে বা 4টে ইনক্রিমেন্ট দিয়ে ব্যাপারটা বেসিকটাকে মেটানো, এইগুলো নিয়ে আলোচনা চলছিল। এবং শেষমেশ যেটা রিপোর্ট ছিল সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ একাধিকবার অর্থ দপ্তরের আধিকারিকরা শিক্ষা দপ্তরের আধিকারিকদের ডেকে আলোচনা করেছিলেন, করে কিছু একটা সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছিলেন আর কি। তারপরে পরেই কিন্তু এই ঘটনাগুলো একটার পর একটা ঘটে গেল ঘটনা, যেটা হচ্ছে আনপ্রেসিডেন্টেড। আমরা এটা কল্পনা করতে পারিনি এই ধরনের ঘটনা ঘটবে বলে। ওই ধরনের মানে আমি এটা, আমার তো এক্সকিউজ দেওয়ার কোনো ব্যাপার নেই, গভর্নমেন্টের ব্যাপার আর কি। তবে আমরা যে খবরগুলো দিচ্ছিলাম টাইম টু টাইম, এক্সপ্লেইন মানে অর্থ দপ্তরের ফাইলটা যাওয়ার পরে কি হলো অ্যাকচুয়াল, তারপরে কেন কাজ এগুলো এখনো পর্যন্ত অর্থ দপ্তরকে এখনো পর্যন্ত অর্থ দপ্তর থেকে সে ফাইল ফিরে আসেনি। আচ্ছা, মানে তারা ন্যাশনাল এফেক্টের বিষয়ে তেমন কিছু অগ্রগতি হয়নি বলছেন? অগ্রগতি হয়নি বলবো না, তারা নেগেটিভও করে দেয়নি। মানে অর্থ দপ্তর যদি না করে দিত তারা কিন্তু ইমিডিয়েটলি ফাইলটা পাঠিয়ে দিত, যে না এই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারবো না বা কিছু করবো না বলে কিন্তু ফাইল পাঠিয়ে দিত। বিকাশ ভবনে ফাইল ফেরত পাঠায়নি মানে এখনো তাদের মাথায় কিছু একটা আছে, কিন্তু আলটিমেটলি সেটা ম্যাচিওর করবে কিনা সেটা তার জন্য কিন্তু আমাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, নভেম্বর ডিসেম্বর, একটু পরিস্থিতিটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত। ঠিক আছে, তারপরে যদি দেখা যায় যে কিছু করছে না আর কি, কিছু যদি করছে না, তখন কিন্তু আমাদের বিকল্প পথে যেতে হবে, বা প্রাইমারি শিক্ষকদের আমি বলবো তাদের বিকল্প পথে যেতে হবে। কিন্তু এটা ঘটনা বারবার করে আমি জোর দিয়ে বলছি যে গত ফেব্রুয়ারি মাসে এবং জানুয়ারি মাসের শেষ নাগাদ একাধিকবার বিভিন্ন বিষয়ে প্রাইমারি শিক্ষকদের বিষয়টা কিভাবে মেটানো যায়, এই প্রসঙ্গে আমি বলে রাখি যে সরকারপন্থী যে শিক্ষক সংগঠনও আছে
তারাও একটা মোটামুটি কিছুটা ইতিবাচক ভূমিকা নিয়েছিল। ওদের যে প্রাথমিক শিক্ষক সংগঠনটা আছে আর কি, তারাও বারবার কিন্তু মন্ত্রীর সঙ্গে দেখা করেছিল যে এটা একটা কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে, এবং ব্যাপারটা ভালোর দিকে এগোচ্ছিল। শেষমেশ এই প্যান্ডেমিকটার কারণে কিন্তু ব্যাপারটা পুরো ছেদ হয়ে গেল আর কি। দেখি আগামী দিনে কি সিদ্ধান্ত আছে সেটা তার জন্য অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আশা করি প্রাথমিক শিক্ষকরা যাদের মানে প্রায় প্রশ্ন আর কি, গত এপিসোডে অনেকে বলছেন নিরাশ হয়েছেন যে তাদের বিষয়টা নিয়ে সেভাবে আলোচনা করা হয়নি, আজকে বোধহয় অনেকটা ক্লিয়ার হলো। আচ্ছা, আরেকজন ভদ্রলোক বলেছেন, কৃষ্ণা মিয়া, উনি বলেছেন লাইব্রেরিয়ান এবং ক্লার্কদের জেনারেল ট্রান্সফার বা স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফারের ব্যাপারে কিছু জানালে ভালো হয়। বিশদে বলবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন বা অফলাইন, ডকুমেন্ট, নেসেসারি ডকুমেন্টস কি কি লাগবে, এগুলো যদি একটু বলেন কাইন্ডলি। শুনুন, লাইব্রেরিয়ান হোক, গ্রুপ ডি হোক, ক্লার্ক হোক, যাই তাদের প্রত্যেকেরই স্পেশাল ট্রান্সফারের প্রথম থেকে বলুন এটা। আমি বলছি যে স্কুলের গ্রুপ ডি হোক, করণিক হোক, লাইব্রেরিয়ান হোক, স্কুলের টিচার হোক বা হেডমাস্টার, প্রত্যেকের ক্ষেত্রেই একই নিয়ম স্পেশাল ট্রান্সফারে দরখাস্ত করার জন্য। যে যে গ্রাউন্ডগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অসুখগুলো আছে, রোগগুলো আছে, আপনারা জানেন, ডিস্টেন্স একটা কারণ হতে পারে, সেইগুলো জানিয়ে এখনো পর্যন্ত যা নিয়ম আছে সেটা হচ্ছে অফলাইনে দরখাস্ত করতে হবে। অফলাইনে সেটা হচ্ছে শিক্ষা দপ্তরে 5 তলাতে গিয়ে দরখাস্ত জমা দিতে হয়। এখন দরখাস্ত নেওয়াটা অবশ্য বন্ধ আছে, এই গত মাস থেকে বা তার আগের মাস থেকে বন্ধ করে দিয়েছে প্যান্ডেমিকের কারণে, তাই না? তো এটা শিক্ষা দপ্তরে গিয়ে যে কেউ দরখাস্ত জমা দিতে পারে। কিন্তু আমি বলি, এটা যেহেতু আপনাদের সঙ্গে প্রত্যক্ষভাবে রিলেশনটা আছে, একই পেশার লোক, আমি বলছি যে স্ট্রং রেকমেন্ডেশন ছাড়া সেক্ষেত্রে সেই সুযোগটা পাওয়া কিন্তু খুব কষ্টকর। এটা যদি হয়, এটা যদি হয় তো সে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তার কারণ একজন শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী, তিনি স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফার নিচ্ছেন মানে বিশেষ অসুবিধা, অসুস্থ হতে পারেন বা বিশাল ডিস্টেন্স, তো সেক্ষেত্রে স্পেশাল রেকমেন্ডেশনটা এই জায়গাটা এখনো পর্যন্ত কেন থাকবে? এটা তো থাকা উচিতই নয় একদমই। অবশ্যই এটা হয়ে আসছে, এটা বাস্তব কথা আপনি যেটা বলছেন, কিন্তু এটা হওয়া উচিত নয়। মানে আমাদের যে এটা কনভেনশনে পরিণত হয়ে গেছে। আমি বলছি যে আমাদের স্পেশাল ট্রান্সফারের নিয়ম আছে, সেখানে তো এই কথাটা বলা নেই যে কারো রেকমেন্ডেশন লাগবে, কিন্তু অলিখিত ভাবে কনভেনশন তৈরি হয়ে গেছে যে স্পেশাল রেকমেন্ডেশন না হলে কিছু লাভ হবে না। আর আরেকটা প্রশ্ন যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আগামী দিনে আর ওই অফলাইনে দরখাস্ত করতে হবে না, তাই না? অনলাইনে যদি ব্যাপারটা চলে আসে তখন সবাই কিন্তু দরখাস্ত করবেন, করতে পারবেন না। এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমরা এনওসিটা তুলে দেওয়ার কথা বলেছি আমরা। এটা অত্যন্ত ভালো প্রস্তাব দিয়েছেন। এই প্রসঙ্গে আমি বলে রাখি যে দেখুন, এই মুহূর্তে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে না, স্যার যেটা বললেন, কিন্তু যে প্রসেসটা ছিল সেটা হচ্ছে প্রথমে আপনার বিদ্যালয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার ম্যানেজিং কমিটির কাছে, সেখান থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে, তারপর একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করে সেখানে নেসেসারি ডকুমেন্টস বলতে মূলত আপনি কি কারণে নিচ্ছেন, যদি ডিস্টেন্স হয়ে থাকে তাহলে ডিস্টেন্স সার্টিফিকেট, আপনার লোকাল বিডিও অথবা পিডব্লিউডি অফিসার যারা রয়েছেন তাদের কাছ থেকে নিতে হবে, এবং যদি মেডিকেল গ্রাউন্ডে নেন তাহলে অবশ্যই লোকাল বিওএমএইচ বা লোকাল কোনো ভালো ডাক্তার, তার সার্টিফিকেট আপনাকে সাথে দিতে হবে। এছাড়া আপনার যে সমস্ত নেসেসারি ডকুমেন্টস গুলো লাগে সেগুলো তো আপনাকে দিতে হবে, মানে স্কুলের সাথে সাথে আপনার যেগুলো যে সমস্ত ডকুমেন্টস গুলো রয়েছে, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে সেগুলো তো আপনাকে দিতেই হবে। আর যদি অনলাইন ট্রান্সফার শুরু হয়, এবং স্যার যেটা হ্যাঁ, যদি অনলাইন ট্রান্সফার হয় তাহলে তো অত্যন্ত ভালো জায়গা তৈরি হবে। বিশেষ করে এই যে রেকমেন্ডেশন করলেই, একজন স্ট্রং রেকমেন্ডেশন থাকলে সে মন্ত্রীর হোক বা আদার্স কারো, তবেই ট্রান্সফার হবে, নাহলে হবে না। মানে ডিস্টেন্স বা অসুস্থতার কোনো গুরুত্ব নেই, সেটা বলে থাকবে, কিছুটা হলেও কমবে বোধ হয় আমার ধারণা। এখানে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমি স্পেশাল মানে অনলাইন ট্রান্সফারের ব্যাপারে যেটা বলুন।
হ্যালো, শুনতে পাচ্ছেন? না শোনা যাচ্ছিল না, কেটে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? বলুন বলুন, এবার শুনতে পাচ্ছেন? কেটে কেটে যাচ্ছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এই যে অনলাইন ট্রান্সফারের ব্যাপারটা আর কি, হুম এইটাকে সরকারকে রাজি করাতে আমরা গত এক দেড় বছর ধরে ধারাবাহিকভাবে কিন্তু আমরা বারবার করে বলে আসছি যে অনলাইন ট্রান্সফারটা চালু করা হোক, নাহলে কিন্তু শিক্ষকদের ক্ষোভ কিন্তু একবারে চরমে উঠছে, ঠিক আছে? তো হুম হুম সরকারকে কনভিন্স করতে আমাদের অনেক সময় লেগেছে। আর আরেকটা কথা আমি এই জায়গায় বলে রাখি হুম যে আগামী দিনে স্টাফ প্যাটার্নটা কিন্তু শিক্ষা দপ্তরই তৈরি করে দেবে। স্টাফ প্যাটার্ন কিন্তু আর স্কুলের হাতে থাকবে না। আপনি জানেন যে আপনি খবর পেয়েছেন যে বিভিন্ন জায়গায় প্রধান শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়েছিল এবং একটা হুম পোস্ট স্যাংশন মডিউলের হুম মধ্যে সবকিছু ঢোকাতে হয়েছে, মানে দিতে হয়েছে। এটা মূলত কত পোস্ট স্যাংশন আছে, কোন সেকশনে নর্মাল বা হায়ার সেকেন্ডারি, এটা দেখে নিচ্ছে দপ্তর আর কি। এবার এই নর্মাল সেকশনে যত ভ্যাকেন্সি আছে, হুম নর্মাল সেকশনে যত ভ্যাকেন্সি গুলো আছে বা পোস্ট গুলো আছে আর কি, সেই পোস্ট গুলোকে কিন্তু ভাগ করে দেবে। হুম একটা পোর্শন করবে আপার প্রাইমারি আর একটা পোর্শন করবে সেকেন্ডারি, ঠিক আছে? হুম। তো মানে স্বাভাবিকভাবে যারা আমি 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 চেঁচাচ্ছেন বা লাফাচ্ছেন, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ, যারা বলছেন যে আমরা স্টাফ প্যাটার্নটাকে আটকে দিলাম বা স্টাফ প্যাটার্নের ব্যাপারে আমাদের জয় হলো, ব্যাপারটা কারোরই জয় পরাজয়ের ব্যাপার নয়। যেটা নিয়ম আছে, সরকারি নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু হবে। কারণ এনসিটির গাইডলাইন, এক্স্যাক্টলি স্যার, এনসিটির গাইডলাইন আমি এই জায়গায় একটু বলে রাখি। অনেক দর্শকরা বিভ্রান্ত হচ্ছেন বিভিন্ন নিউজে যে বিদ্যালয়গুলোতে স্টাফ প্যাটার্নের কাজ কমপ্লিট হয়েছে এবং সেখানে যারা গ্রাজুয়েট টিচার্স তাদেরকে নর্মাল সেকশনে রাখা হয়েছে। বিষয়টা সেটা নয়। এই মুহূর্তে যে কাজগুলো কমপ্লিট হয়েছে সেটা কমপ্লিটলি হচ্ছে স্কুলের, প্রত্যেকটা স্কুলের কতগুলো পোস্ট স্যাংশন পোস্ট ছিল সেগুলোর মেমো আপলোড করতে হয়েছে। মানে সেটা কখনোই কিন্তু স্টাফ প্যাটার্ন তৈরি করার বোঝায় না। তাই যদি পরবর্তীকালে স্টাফ প্যাটার্ন তৈরি করা হয় তাহলে তো আলাদা কোনো নির্দেশিকা আসবে। তাই স্টাফ প্যাটার্ন কমপ্লিট হয়ে গেছে এবং একটা শ্রেণীর শিক্ষকদের নর্মাল সেকশনে রাখা হয়েছে, এই খবরটা একদমই সঠিক নয়। আচ্ছা, এবার স্যার আমি আরেকজন ভদ্রলোক প্রশ্ন করেছেন, সুখেন্দু দাস। উনি বলেছেন যে প্রাইমারি স্কুলের টিচাররা যদি কেউ আপার প্রাইমারিতে যায়, চাকরি পেয়ে চলে যান, তাহলে তাদের কন্টিনিউশন কেন পাবে না তারা? এই বিষয়ে সরকারের যদি দৃষ্টি আকর্ষণ করা যায়। এটা খুবই বৈধ প্রশ্ন। প্রাথমিক শিক্ষকদের কয়েকজন নেতা আমাকে বলেছিলেন এবং প্রিন্সিপাল সেক্রেটারি যখন ওই স্টাফ প্যাটার্ন নিয়ে মিটিং ডেকেছিলেন আর কি, মনীষ জৈন, তো ঘটনাক্রমে মানে সেটা সৌভাগ্যবশত বলতে পারেন আমাকে আলাদা করে ডেকেছিলেন মিটিং এ মতামত নেওয়ার জন্য আর কি। তো সেই সময় আমরা কিন্তু একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রাথমিকে যারা চাকরি করছেন, ধরুন 15 বছর 20 বছর চাকরি হয়ে গেছে, তিনি আবার আপার প্রাইমারিতে এলেন, বা 10 বছর চাকরি হয়ে গেছে আপার প্রাইমারিতে এলেন, তাই না? তাহলে তার মাইনে তো সেকেন্ডারি টিচার বা আপার প্রাইমারি টিচারের থেকে তো বেশি তখন, তাহলে কেন সেই পে প্রোটেকশনটা তিনি পাবেন না? তো ওখানে কিন্তু অনেক আধিকারিক ছিলেন, মনীষ জৈন ছাড়াও আরো ছিলেন, কমিশনারও ছিলেন, তারপরে হচ্ছে ওএসডি ছিলেন, মন্ত্রীর পিএস ছিলেন, তারপরে ডেপুটি ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর থেকে আরম্ভ করে অনেক অফিসার, মানে 10-12 জন টপ বিকাশ ভবনের যারা অফিসার আর কি, সবাই ছিলেন এবং আমি ছিলাম ঘটনাক্রমে। মানে আমি ক্রসটা এভাবে হচ্ছে, আমি একা আছি আর বাকি সব অফিসাররা আছে, আইএস অফিসারদের যেরকম ইন্টারভিউ হয় আর কি, সেই জায়গাতে আমি কিন্তু প্রস্তাব দিয়েছিলাম। এবং ঘটনাক্রমে টিচারদের যে বেতন কমবে না যে অর্ডারটা বেরোলো, সেই মিটিং এই কিন্তু ঠিক হয়েছিল। এবং ওই মিটিং এই আমি প্রস্তাব দিয়েছিলাম, আমি বলি আরেকটা কথা বলে রাখি, ওই মিটিং এই আমি প্রস্তাব দিয়েছিলাম যে আগামী দিনে এই যে পোস্টের যে প্রায়র পারমিশন ডিআই অফিস থেকে নিতে হয়, এই প্রায়র পারমিশনটা যাতে ডিআই অফিস থেকে না নিতে হয় সেই ব্যবস্থাটা করুন। প্রায়র পারমিশন দেওয়ার কোনো প্রভিশনই রাখা যাবে না। বিকাশ ভবন যাতে অনলাইন পোস্ট ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে পারে সেই ব্যবস্থা নিন, এবং আগামী দিনে কিন্তু সেই দিকেই এগোচ্ছে। এই ডিআই অফিসের মৌরুসি পাট্টা, এই পিপি নিয়ে আর কি মাসের পর মাস ফাইল আটকে রাখা, ফাইল হারিয়ে ফেলা বা অনৈতিক কাজ করতে স্কুলগুলোকে চাপ দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু উঠে যাবে, মানে আমরা সেটা কনভিন্স করিয়েছি। পিপিটাও দেখবেন আপনি আর মানে আর ডিআই অফিস থেকে দরকার হবে না, ওটা অটোমেটিক্যালি অনলাইনে ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়ে যাবে এবং সেটা শিক্ষা দপ্তরই করবে। ঠিক স্যার। সেই মিটিংয়ে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। স্যার পরবর্তী প্রশ্নে আসছি, অনেক টাইম স্যার লেন্দি হয়ে যাচ্ছে। মুকুল কুমার উনি টিজিটি স্কেলে আপডেট বলেছেন, আমরা অলরেডি আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে।
সঞ্জীব কুমার মিত্র মহাশয় ইনি বলেছেন এই মুহূর্তে আদৌ কি পার্শ্ব শিক্ষকদের কিছুটা হলেও বেতন বাড়বে? এটা একটা বড় প্রশ্ন। কিছুটা হলেও কি বেতন বাড়বে? এইটুকু আশা তো যায়। হ্যাঁ, এটা নিশ্চিত ভাবে আমি বলছি যে কিছুটা মাইনে তো বাড়বেই, কিছুটা বেতন বাড়বে, এটা অস্বীকার করা যাবে না। মানে এটুকু যদি না বাড়ে তাহলে আর এত আন্দোলন সত্যি মানে একটা সরকারের প্রতি তাহলে সত্যি সরকারের কোনো মানবিক দিকই থাকবে না, এটা নিশ্চিত। আর স্যার উৎপল হালদার ইনিও প্রাইমারি টিচারদের ন্যাশনাল এফেক্টের কথা বলেছেন। তন্ময় সরকার ইনি পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ কি ভাতা বৃদ্ধি না পে স্কেল না শূন্য, কোনটা হলে কবে হবে, কতদিনে হবে? এটা অত্যন্ত কঠিন প্রশ্ন বোধহয়, কি বলবেন? না, পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ বলতে আগে আমি 2022 সালে কথাটা ভাবছি যে নতুন জাতীয় শিক্ষানীতি যখন কার্যকারী হয়ে যাচ্ছে আর কি, তো হয়ে গেলে তাদেরকে যাতে করে চাকরিতে সুরক্ষিত রাখা যায় সেই লড়াইটা একটা বড় লড়াই, তাই না? আপনি জানেন যে ত্রিপুরাতে যে সরকার এসেছে তারা এসেই তো অনেক শিক্ষককে অবৈধ বলে ঘোষণা করে তাড়িয়ে দিচ্ছে। তো আমাদের রাজ্যে যদি আবার পালা বদল হয় তারা আবার কি করবে আমরা জানি না, কিন্তু সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, তার প্রস্তুতিটা আজকে থেকেই রাখতে হবে যে আগামী 2022 সালের পর তাদেরকে চাকরিতে টিকিয়ে রাখাটা, এটা একটা ব্যাপার। তার সাথে সাথে আরো একটা বড় লড়াই, সেটা হচ্ছে তাদের নির্দিষ্ট বেতন কাঠামো, যেটা ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যেটা হয়েছে সেই বেতন কাঠামো লড়াইয়ের জন্য তৈরি করার জন্য আমরা লড়াই কিন্তু ধারাবাহিকভাবে করে যাব। এটা কথা ঠিক। এই দুটোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং কিন্তু আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক। আমি এই প্রসঙ্গে পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্য বলি, আমি জানি প্রচুর অভিযোগ এখন, স্বাভাবিক, অভিযোগটা অত্যন্ত স্বাভাবিক। তার কারণ আমি জানি অভিযোগের থেকেও বড় কথা কষ্ট থেকে সবাই কথাগুলো বলছেন। আসলে এত বছর 2004 সাল থেকে যারা জয়েন করেছেন প্রায় 16 বছর চাকরি করে ফেলেছেন, 16 বছর চাকরি করে মাত্র 13,000 টাকা বেতন পাচ্ছেন। মানে সত্যি মানে আজকের 2020 সালে দাঁড়িয়ে এটা ভাবা যায় না, এটা অনৈতিক, মানে অত্যন্ত অনৈতিক। এটা সরকারের ইমিডিয়েট বোধহয় ভাবার প্রয়োজন আছে। পে স্কেল দিক বা একটা নির্দিষ্ট বেতন বৃদ্ধি, সেই জায়গাগুলো আমার মনে হয় এই মুহূর্তে যদি না করেন, একটা লোকের বাড়ির ইলেকট্রিক বিল তো মাসে 3,000 টাকা আসে, তো সেখানে 13,000 টাকা কি করে সংসার চলতে পারে? আমি তো এই জায়গাগুলো আমার মাথাতে কোনোভাবেই আসে না। তবে পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে আমি একটা কথা আরেকটা কথা বলবো, যে স্যার যেটা বলছিলেন যে ইউনাইটেড থাকতে হবে এবং অবশ্যই পজিটিভ থাকতে হবে। দেখুন, আমি যদি প্রত্যেকদিন আপনাদেরকে নেগেটিভ কথা আজকে বলে দিই যে আপনাদের বেতন কাঠামো হবে না, আপনারা আন্দোলন করবেন না, কিছু করবেন না, এসব করে কিছু লাভ হবে না, আপনারা ডিমোটিভেটেড হবেন, সেটা কি ভালো লাগবে? নিশ্চিত নয়। মোটিভেটেড থাকুন, আশা করুন, ব্রাইটার সাইডটা দেখুন, নিশ্চিত ভালো কিছু হবে, আমি এখনো বিশ্বাস করি। স্যার পরবর্তী একটা খারাপ খবর দিই তন্ময় বাবু। হ্যাঁ বলুন। তন্ময় বাবু, খারাপ খবর একটা দিই আর কি। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে এটা খারাপ খবরই বলতে পারেন, কারণ আমরা তো এই লড়াইও ছিলাম প্রথম থেকে এবং শিক্ষামন্ত্রীকেও বলেছিলাম, উনি প্রাথমিকভাবে রাজিও হয়েছিলেন। সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্কুলের যে প্রধান শিক্ষক, আচ্ছা, উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের একটা ইনক্রিমেন্ট নিয়ে গন্ডগোল চলছে অনেকদিন ধরে, আপনি জানেন। এবং তারা, আমি একটা কনসোলিয়াম অফ হেডমাস্টার্স বলে একটা সংগঠন আছে, কনসোলিয়াম অফ হেডমাস্টার্স, তাই না, তাদের প্রতিনিধিদেরকে শিক্ষামন্ত্রীর কাছে নিয়ে গেছিলাম। তখন তিনি রাজিও হয়েছিলেন যে ঠিক আছে, একটা ইনক্রিমেন্টের যদি মাধ্যমিক স্কুলের টিচাররা পায় তাহলে আপনারা নিশ্চয়ই 2টো ইনক্রিমেন্ট পাবেন। তো সেটা পে কমিশনের আগে। পরবর্তীকালেও যখন পে কমিশনের রিপোর্ট বেরোলো তাতে দেখা গেছে মাত্র 500 টাকা বেশি দিচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকদের। সেটাও আবার বেসিকের সঙ্গে যুক্ত হচ্ছে না, এমনি রেমুনারেশন হিসাবে, মানে মজুরি হিসাবে। মজুরি মানে কি অদ্ভুত ব্যাপার, রেমুনারেশন মানে হচ্ছে পারিশ্রমিক বা মজুরি। তা একজন হ্যাঁ ওই আর কি, তো অ্যাডিশনাল রেমুনারেশন বা রেমুনারেশন ধরুন আর কি। তা আমার বাড়িতে যে মজুর যিনি খাটেন, মানে বা জন মজুর যিনি আসেন আর কি, তার প্রত্যেক দিনের কাজের রেট হচ্ছে 450 থেকে 500 টাকা, তাই না? আর একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টারদের 500 টাকা। এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। ওরা সম্ভবত একটা ফাইন্যান্সের প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা দপ্তর থেকে, কিন্তু ফাইন্যান্স কিন্তু সেটা না বলে দিয়েছে, যে উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের কিছু না করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের অতিরিক্ত আর কিছু দেওয়া যাবে না, এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো এটা যদি আবার পেতে হয় তাহলে আবার অনেক বড় লড়াই করতে হবে, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। এটা উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের জানা উচিত। নিশ্চয়ই স্যার। এরপরে স্যার আমি আসছি অভিজিৎ হালদার, উনিও প্রাইমারি টিচারদের ন্যাশনাল এফেক্ট নিয়ে জানতে চেয়েছিলেন। সুখেন দাসও তাই, আমরা এই বিষয়গুলো অলরেডি আলোচনা করে ফেলেছি। সঞ্জীব মাহাতো তাই, রঞ্জন কুলে
রঞ্জন কুলের ওনার অভিযোগ রয়েছে যে স্বপন মন্ডল মহাশয় সেলফ ডিক্লেয়ার্ড পলিটিক্যাল লিডারদের মতো কথা বলেন এবং আমাদেরকে মিসগাইডেড করেছেন এর আগে। এই প্রশ্নটার উত্তর বোধহয় আমরা এর আগে শুরুতেই বোধহয় দেওয়ার চেষ্টা করেছি। এই বিষয়ে আমি আর যাচ্ছি না। সুবীর মন্ডল, টিজিটি স্কেল নিয়ে সঠিক ইনফরমেশন থাকলে বলুন, আমরা অলরেডি এই বিষয়ে আলোচনা করেছি। তমাল মুখার্জি মহাশয়, এই ভদ্রলোক বলেছেন যে 2016 পর রিটায়ার্ড টিচাররা রোপা 2019 অনুযায়ী পেনশন কবে থেকে পাবেন? রূপা 2019 অনুযায়ী আরেকবার কোশ্চেনটা করুন। 2016 পর রিটায়ার্ড টিচাররা রোপা 2000 অনুযায়ী পেনশন কবে থেকে পাবেন? প্রথম কথা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল বেনিফিট তো পাবে হচ্ছে 2020 থেকে, তাই না? নিশ্চয়ই। আর নোশনাল এফেক্টটা পাবে হচ্ছে 2016 থেকে। ঠিক ঠিক। আচ্ছা স্যার, নতুন কোনো রিক্রুটমেন্টের খবর বা ডিএর বিষয়ে কোনো খবর আছে? জানতে চেয়েছেন অরবিন্দ চৌধুরী। ডিএর বিষয়টা হচ্ছে যে আমরা তো এর আগে একটা এপিসোডে আলোচনা করেছিলাম যে জানুয়ারি মাসের আগে হয়তো 7 থেকে 10% ডিএ হয়তো ঘোষণা করতে পারে বলে আমরা একটা খবর পেয়েছি আর কি। এবং সেই খবরের সত্যতা যতক্ষণ সময় অপেক্ষা। নিশ্চয়ই সময়ের অপেক্ষা করতে হবে আর কি। ঠিক। আচ্ছা স্যার, নির্মল বাগ ন্যাশনাল এফেক্ট নিয়ে বলেছেন, অভিজিৎ হালদার, সবাই একই কথাই বলছেন আর কি। অর্ণব অধিকারী ন্যাশনাল এফেক্ট, দিব্যেন্দু চন্দ এই ভদ্রলোক বলছেন ডিএ কি সত্যি কিছু ডিক্লেয়ার হবে? সত্যি কি কিছু ডিক্লেয়ার হবে? কিছু তো হবে অবশ্যই, হ্যাঁ নিশ্চিত হবে। টিজিটি স্কেল কবে থেকে দেওয়া হতে পারে? যদি দেওয়া হয় ফিটমেন্ট ফ্যাক্টর কি হতে পারে? এটা প্রশ্ন হচ্ছে শুভদীপ বোস। ফিটমেন্ট ফ্যাক্টরে এত জটিল ব্যাপারটা এখানে আলোচনা করা যাবে না। প্রথম কথা হচ্ছে যে সরকার দেবে কি দেবে না সেটা আগে ঠিক হোক। এবং আমরা বলেছি তার জন্য কি রূপা পার্ট 2 যেটা পাবলিশ হচ্ছে কয়েকদিনের মধ্যে আর কি, সেই রূপা পার্ট 2টা বেরোলে সুপারিশটা গভর্নমেন্টের কাছে জমা পড়লেই তখন জানা যাবে। আগে এটা ঠিক হোক দেবে কি দেবে না। তবে এই প্রসঙ্গে আমি বলে রাখি, টিজিটি স্কেলে যখন প্রসঙ্গটা বারবার করে উঠছে আমি বলে রাখি, তন্ময় বাবু আপনি একটু শুনবেন মন দিয়ে। সেটা হচ্ছে যে আমি একটা খবর পেলাম কয়েকদিন আগে, 2-3 দিন আগে, যে কিছু ওই গ্রাজুয়েট শিক্ষকদের মধ্যে কিছু নেতা তারা নাকি মানে চিটফান্ড কেলেঙ্কারি কোন একজন মানে অভিযুক্তের কাছে আর কি তারা গিয়েছিলেন সরকারের সঙ্গে কথাবার্তা বলার জন্য, যে ওনাকে ধরে যাতে করে টিজিটি স্কেলটা মন্ত্রীকে কনভিন্স করানো যায় সেই উদ্যোগ নিতে গেছিলেন। এবং মধ্যস্থতা করেছেন নাকি কোন একজন একটা সংবাদপত্রের নাকি একজন সাংবাদিক। এটা আমি নাম বলতে চাই না, নাম বলাটা অশালীন হয়ে যাবে আর কি। এবং ওই অভিযুক্ত নেতার নামটাও আমি বলতে চাইছি না আর কি। কিন্তু এটা গ্রাজুয়েট, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, ফেসবুকেও দেখছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা ঘুরছে আর কি। তো এটা যদি হয় মানে শিক্ষক নেতৃত্ব সম্বন্ধে সমাজের মানুষের ধারণা কিন্তু পাল্টে যাবে। যে আমি লড়াই করছি, আমি আদালতে লড়াই করছি, আমি রাস্তায় লড়াই করছি, এবার কার উপর আমরা ডিপেন্ড করব সেটা একটা বড় ব্যাপার, তাই না? পশ্চিমবঙ্গে অনেক অংশের শিক্ষকদের স্যার এখন বক্তব্য হতে পারে যে আলটিমেট তাদের দাবিটা আদায় হওয়াটা সব থেকে বড় প্রয়োজন। সেক্ষেত্রে যদি কেউ চিটপাট ফান্ডের নেতা হোক আর যাই হোক, আলটিমেট যদি তাদের দাবিটা পূরণ হয় সেটাও তো অনেক বড় পাওনা আমার মনে হয়। না তাহলে আমি বলছি তাহলে আর এইটা বারবার করে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বলার দরকারটা কি আছে যে আমরা তো আদালতে লড়ে নেব, তাই না? যদি নেগোসিয়েশন করতে হয় এবং কোনো অভিযুক্ত নেতাকে ধরে একটা পার্ট আলাদা, আদালতের একটা পার্ট আর একটা নেগোসিয়েশন আরেকটি পার্ট, সেটাও তো হতে পারে। সেটা সরাসরি আলোচনা করবে মন্ত্রীর সঙ্গে, সংগঠনকে বা যারা ভুক্তভোগী তারা তো মন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করবে। কিন্তু সমাজে যারা অনেকটা স্যার সময় নিয়ে ফেলেছি, আমি আরেকটি প্রশ্ন একজন ভদ্রলোকের আছে নিয়ে আমরা এটা সাম আপ করার চেষ্টা করব। সেটা হচ্ছে নান্টু দেব ভদ্রলোক, উনি বলেছেন যে আমরা যেসব প্রাথমিক শিক্ষক এখনো পুরনো হারে পেনশন পাচ্ছি তাদের রোপা 2019 অনুসারে নতুন পেনশন চালু কবে হবে? প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা সমস্ত কাগজপত্র 3 মাস আগে ডিআই অফিসে জমা দিয়ে দিয়েছি, তার মেসেজও দিয়েছে।
কিন্তু কোনো খবর নেই, আমরা আদৌ পাবো তো? এটা তো হ্যাঁ, অবশ্যই পাবেন, কিন্তু হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে যারা পেনশনার ডিভাইড পেনশনটা এখনো পাননি, তাদের মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি। কিন্তু বিষয়টা একটু বুঝতে হবে যে এই যে 3 মাস আগে জমা দিয়েছেন কথাটা বলছেন, তাই না? তাহলে এখন ধরুন অক্টোবর, আমি 3 মাস পিছিয়ে গেলে কোন মাস হচ্ছে? তাহলে সেপ্টেম্বর, অগাস্ট, জুলাই, জুন মাসে জমা দিয়েছেন। আপনি দেখুন জুন মাসে কিন্তু তখন লকডাউন ছিল, ঠিক আছে? সরকারি অফিসে যারা এই কাগজপত্রগুলো দেখবেন, ফাইলপত্রগুলো ঘাটবেন, তার মিনিমাম স্টাফ কিন্তু সরকারি অফিসে যাতায়াত করছিল আর কি। স্বাভাবিকভাবে এত হ্যাভক ফাইল মানে এত অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, এটা ঘটনা। কিন্তু সরকারের একটা অংশ থেকে এটাও মনে হচ্ছে কিছুটা ইঙ্গিত আছে, যেহেতু আর্থিক অবস্থাটা একটু খারাপের দিকে। আচ্ছা, আমি এই জায়গায় পার্টিকুলার আমার একদম ক্লিয়ার প্রশ্ন আপনার কাছে, আপনারা যারা শিক্ষক নেতা রয়েছেন সবার কাছে এবং সরকারের কাছে, যারা রিটায়ার্ড পার্সন, তাদের সাথে মানে তাদের পেনশন পেতে এত লেট হবে, এই জায়গাটা কেন হতে পারে? এটা তো হওয়া একদমই উচিত নয়। এত বছর তিনি সার্ভিস দিয়েছেন, এত বছর সার্ভিস দেওয়ার পর তার এই সময় বিশ্রামের সময় সামান্য যেটুকু মাইনে পেনশন তিনি পাচ্ছেন সেটা পাবেন রীতিমতো নিয়মিত, সেটাই তো স্বাভাবিক। সেটা পাওয়ার জন্য যেখানে নতুন যারা কর্মচারী রয়েছেন তারা অলরেডি 8 মাস নতুন বেতন পেতে শুরু করেছেন, হাতে পাচ্ছেন, এনজয় করছেন, সেখানে রিটায়ার্ড পেনশনরা প্রত্যেকদিন অভিযোগ করবেন যে তারা এখনো পর্যন্ত নতুন পেনশন পাচ্ছেন না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি জানি না আজকে যদি কোনো আধিকারিক শোনেন এই কথা, এই পার্টিকুলার এপিসোডটা, এই বিষয়টা বোধহয় ইমিডিয়েট রেড্রেস করার প্রয়োজন আছে। কি বলবেন স্যার? শুনুন, এই ব্যাপারে মানে বিকাশ ভবনের যিনি আধিকারিক, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পেনশন সংক্রান্ত আর কি, তার কাছে বারবার আমরা রিপোর্ট করেছি, যে বিভিন্ন জেলাগুলো থেকে রিপোর্টগুলো নিয়ে দিয়েছি যে এই জেলায় আটকে আছে, এই জেলায় আটকে আছে। সার্বিকভাবে এই সমস্যাটা কিন্তু আমরা তুলে ধরেছি। তারা বলেছেন, আমাদের সামনেই ডিআইদের ফোন করেছেন যে আপনার জেলাতে এতগুলো কেস আটকে আছে কেন, এটা করেছেন। কিন্তু কোথাও একটা যেন আটকে যাচ্ছে, মানে চেষ্টাটা আমাদের তরফেও আছে, বিকাশ ভবনে যারা আধিকারিক আছেন তাদের তরফ থেকেও আছে, কোথাও যেন একটা মাঝখানে আটকে যাচ্ছে আর কি। সেটা এই পরিস্থিতিটা দোহাই দিয়ে কিন্তু এই কাজটা অনেকে করছে, এই যে প্যান্ডেমিকের দোহাইটা দিয়ে অনেকেই এটা করছে, ডিলেটা করছে কাজটা আর কি। তো আমরা চাইবো এটা তাড়াতাড়ি মিটে গেলে ভালো হয়। নিশ্চয়ই আগামী 2-3 মাসের মধ্যে আশা করছি আমরা বিকাশ ভবনকে বলে এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারবো। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি এতক্ষণ সময় দিলেন। আমি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম বা দেওয়ার চেষ্টা করলাম, আপনারা কতটা স্যাটিসফাইড বা আপনারা কি ভাবছেন, বা আপনাদের যদি আরো কিছু কোয়ারিজ থাকে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার বা আপনাদের সেই সমস্ত প্রশ্নের বিশ্লেষণ করার। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং অবশ্যই আজকের ভিডিওটা পার্টিকুলারলি আমি অনুরোধ করবো আপনারা শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।